ওয়েলকাম টু ইংলিশ ইজি। ইংলিশ ইজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। Today I am going to discuss right form of verb part 3. And in part 3 I will discuss conditional and miscellaneous. অর্থাৎ এই পার্ট 3 তে আমরা ডিসকাস করব বিভিন্ন ধরনের কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে ভার্বের ফর্ম কি হতে পারে এবং এছাড়াও অন্যান্য সেন্টেন্সের মধ্যে ভার্ব কীরকম হতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। রুল 1 এ আমরা শিখব ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপর ক্লজটি ফিউচার অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ইফ প্লাস V1 অর্থাৎ ইফ যুক্ত অংশের ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয় V1 হয়, V1 দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে অন্য যে ভার্বটি থাকবে সেটি দুইভাবে রাইট হতে পারে। শুধু প্রেজেন্ট ফর্ম লিখেও রাইট হতে পারে অথবা শ্যাল উইল এবং প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ঠিকই থাকবে, তার পূর্বে শ্যাল উইল বসিয়েও রাইট করা যেতে পারে। এক্সাম্পল আমরা দেখি, ইফ ইউ ওয়াক স্লোলি ইউ মিস দ্য ট্রেন। এখানে ইফ যুক্ত যে অংশটি রয়েছে এখানে ভার্ব হচ্ছে ওয়াক এবং সে প্রেজেন্ট ফর্মের, তাহলে অন্য যে ভার্বটির এখানে ব্র্যাকেটে রয়েছে মিস, সেটিও প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ মিস আছে, মিসই থাকবে, অথবা আরেকভাবে শুদ্ধ হতে পারে এই প্রেজেন্ট ফর্মের পূর্বে শ্যাল অথবা উইল বসিয়ে। তাহলে মিস আছে আমরা লিখতে পারি উইল মিস, অথবা শুধু মিস লিখলেও রাইট হবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ইফ যুক্ত সেন্টেন্সে দুটি ক্লোজ থাকলে, যেমন এই ইফ ইউ ওয়াক স্লোলি একটি ক্লোজ, একটি বাক্যাংশ, ইউ মিস দ্য ট্রেন আর একটি বাক্যাংশ। ইফ যুক্ত বাক্যাংশে ভার্ব যেহেতু প্রেজেন্ট ফর্ম, সেহেতু অন্য একটি ভার্ব যেটি রয়েছে মিস, সেটিও প্রেজেন্ট ফর্ম হবে অথবা প্রেজেন্ট ফর্ম হবে এবং তার পূর্বে শ্যাল উইল যুক্ত হবে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিটও হতে পারে। বি নাম্বার এক্সাম্পল, ইফ হি ওয়ার্কস হার্ড। এইখানেও ইফ যুক্ত যে ক্লজটি বা বাক্যাংশটি রয়েছে এখানে ভার্ব হচ্ছে ওয়ার্কস, হাইলাইটেড করা আছে, ওয়ার্কস হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে অন্য ভার্বটির প্রেজেন্ট ফর্ম হবে অথবা প্রেজেন্ট ফর্মের পূর্বে শ্যাল উইল বসিয়ে আমরা ফিউচার ইনডিফিনিটও করতে পারি। তাহলে শাইন এখানে আছে কি হবে? উইল শাইন, অথবা শুধু শাইন লিখলেও হবে। সি নাম্বার এক্সাম্পল, আই উইল নট গো আউট ইফ ইট রেইন। তো এখন কিন্তু ইফ যুক্ত যে বাক্যাংশটি রয়েছে সেই ভার্বটিকে রাইট করতে বলা হয়েছে। তাহলে দেখব অন্য ভার্ব যেটি রয়েছে সেটি কোন ফর্মে আছে। এখানে গো আছে প্রেজেন্ট ফর্ম এবং তার পূর্বে উইল রয়েছে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট। অন্য ভার্বটি যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে ইফ যুক্ত অংশের ভার্ব কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট হতে হলে তো ভার্ব প্রেজেন্ট ফর্মই হবে। তাহলে এখানে রেইন আছে, রেইনই থাকবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে রেইন। কিন্তু এখানে সাবজেক্ট যেহেতু ইট রয়েছে তারপর সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে এস যুক্ত করতে হবে, রেঞ্জ। রুল নাম্বার 2, ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকলে অপর ক্লোজ এর সাবজেক্টের পরে উড কোড মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে কি দেখলাম? অর্থাৎ ইফ যুক্ত আগে ছিল ইফ যুক্ত অংশের ভার্ব ছিল প্রেজেন্ট ফর্ম, এখন বলতে যদি পাস্ট ফর্ম হয় তাহলে অন্য ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে কিন্তু তার পূর্বে উড কোড মাইট বসাতে হবে। এক্সাম্পল দেখে আমরা ক্লিয়ার হতে পারি। লেখা আছে ইফ হি রিকোয়েস্টেড মি। এখন ইফ যুক্ত যে অংশটি রয়েছে ইফ হি রিকোয়েস্টেড মি, এখানের মধ্যে ভার্ব হচ্ছে রিকোয়েস্টেড, অর্থাৎ পাস্ট ফর্ম। তাহলে অন্য ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে কিন্তু তার পূর্বে উড কোড মাইট লাগাতে হবে এই নিয়ম অনুযায়ী। তাহলে এখানে গে আছে, গোই থাকবে কিন্তু তার পূর্বে আমরা উড লিখলাম। এখানে উড হতে পারে, কুড হতে পারে, মাইট হতে পারে।
তাহলে রাইট আনসার হচ্ছে উড গো। বি নাম্বার, ইফ আই ওয়ার এ রিচ ম্যান, এখানে ইফ যুক্ত অংশের যে ভার্ব রয়েছে ওয়ার সেটা হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে অন্য ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে ঠিকই, কিন্তু তার পূর্বে উড কুড মাইট বসাতে হবে। তাহলে রাইট আনসার হলো কুড হেল্প। এখানে উড হেল্প, মাইট হেল্পও লিখতে পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে ইফ যুক্ত ক্লোজের ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তাহলে অন্য ভার্বটির প্রেজেন্ট ফর্মের পূর্বে উড কুড মাইট বসাতে হবে। রোল নাম্বার 3, ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স কিনা আমরা বুঝবো কী করে? যদি ভার্ব থাকে হেড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হেড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে তাহলে বুঝবো এটা পাস্ট পারফেক্ট। অথবা অন্যভাবে মনে রাখবো, ইফ যুক্ত ক্লোজের ভার্ব যদি পাস্ট পার্টিসিপল এবং তারপরে হেড থাকে, অর্থাৎ হেড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে সাবজেক্টের পরে অন্য ভার্বের ক্ষেত্রে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অর্থাৎ যদি দেখি যে ইফ যুক্ত ক্লোজের ভার্বের পাস্ট ফর্ম এবং হেড রয়েছে, অর্থাৎ হেড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তাহলে অন্য ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল, কিন্তু তার পূর্বে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসবে। আমরা এক্সাম্পল লক্ষ্য করি, ইফ হি হ্যাড রিকোয়েস্টেড মি। এখানে ইফ যুক্ত ক্লোজের ভার্ব হচ্ছে রিকোয়েস্টেড এবং তার পূর্বে হেড রয়েছে, অর্থাৎ হেড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে, তাহলে অন্য ভার্বটিও পাস্ট পার্টিসিপল হবে। গো আছে হবে গান, তবে অবশ্যই তার পূর্বে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসাতে হবে। আমরা এখানে উড হ্যাভ বসালাম, এখানে কুড হ্যাভ, মাইট হ্যাভ লিখলে রাইট হবে। বি নাম্বার এক্সাম্পল, ইফ আই হ্যাড বিন আ রিচ ম্যান। এখানে যেহেতু বিন রয়েছে পাস্ট পার্টিসিপল, বি ভার্বের পাস্ট পার্টিসিপল এবং তারপর হেড রয়েছে, হেড এবং পাস্ট পার্টিসিপল রয়েছে ইফ যুক্ত বাক্যাংশের মধ্যে, তাহলে অন্য ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল। হেল্প আছে, হেল্প হবে পাস্ট পার্টিসিপল এবং তার পূর্বে অবশ্যই কুড হ্যাভ, মাইট হ্যাভ বা উড হ্যাভ বসাতে হবে। আমরা এখানে কুড হ্যাভ হেল্প লিখলাম। রুল নাম্বার 4, অ্যাজ ইফ অ্যাজ দো যদি কোনো সেন্টেন্সের মাঝখানে থাকে। অ্যাজ ইফ অ্যাজ দো সবসময় সেন্টেন্সের মাঝেই ব্যবহৃত হয়, তার পূর্বে একটি বাক্যাংশ থাকে এবং তারপরে আরেকটি বাক্যাংশ থাকে। অ্যাজ দো, অ্যাজ ইফের অর্থ হচ্ছে যেন। তাহলে দুটি বাক্যাংশ যদি থাকবে তাহলে দুটি বাক্যাংশের মধ্যে দুটি ভার্ব থাকবে। তাহলে অ্যাজ দো, অ্যাজ ইফের সামনে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি কোন ফর্মের থাকবে তার উপর ভিত্তি করে অ্যাজ দো, অ্যাজ ইফের পরের ভার্বটি ব্যবহৃত হবে। অথবা অন্যভাবে বলা যায়, অ্যাজ দো, অ্যাজ ইফের পরের ভার্বটি যে ফর্মের থাকবে তার উপর ভিত্তি করে অ্যাজ দো, অ্যাজ ইফের পূর্বের ভার্বটি ব্যবহৃত হবে। তাহলে আমরা দেখি অ্যাজ দো, অ্যাজ ইফের পূর্বে ভার্ব কোন ফর্মে থাকলে পরেরটা কোন ফর্মে হয়। অ্যাজ দো, অ্যাজ ইফের পূর্বে যদি ভার্ব থাকে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের ভার্বটি হবে পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। তো অন্যভাবে বলা যায়, অ্যাজ দো, অ্যাজ ইফের পরের ভার্ব যদি পাস্ট ফর্ম হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে তার পূর্বের ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু অ্যাজ দো, অ্যাজ ইফের পূর্বের ভার্ব যদি হয় পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের ভার্বটি হবে হেড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে এবং তার পূর্বে হেড বসাতে হবে। বা অন্যভাবে বলা যায়, যদি অ্যাজ দো, অ্যাজ ইফের শেষের ভার্বটি বা অ্যাজ দো, অ্যাজ ইফের শেষের বাক্যাংশের ভার্ব পাস্ট পার্টিসিপল হয় এবং তার পূর্বে হেড থাকে, তাহলে অ্যাজ দো, অ্যাজ ইফের প্রথম অংশের বাক্যাংশের ভার্ব পাস্ট ফর্ম হবে, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়।
কথাগুলো আবার এখানে লিখে দিলাম। এজ দ্য এজ ইফ এর পূর্বে যদি V1 অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে এজ দ্য এজ ইফ এর পরের ভার্বটি V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয়। যদি এজ দ্য এজ ইফ এর পূর্বের ভার্বটি V2 হয় অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এজ দ্য এজ ইফ এর পরের ভার্বটি হেড প্লাস V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমরা এক্সাম্পল দেখি। দ্য গার্ল স্পিক্স এজ ইফ শি নো নাথিং। এখানে এজ ইফ সেন্টেন্সটির মাঝখানে ব্যবহৃত হয়েছে, তার পূর্বে একটি বাক্যাংশ রয়েছে এবং পিছনে আরেকটি বাক্যাংশ রয়েছে। পূর্বের বাক্যাংশের ভার্ব হচ্ছে স্পিক্স, হাইলাইটেড করা আছে স্পিক্স। তাহলে স্পিক্সটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে উপরেরটা অনুযায়ী হবে এজ ইফের প্রথম অংশ যদি V1 মানে প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পরেরটা হবে পাস্ট ফর্ম। তাহলে এজ ইফের প্রথমে যেহেতু স্পিক্স রয়েছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে পরের ভার্বটি নো আছে, সেটি হবে পাস্ট ফর্ম। তাহলে নো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে নিউ। এটা হচ্ছে রাইট অ্যান্সার। 2 নম্বর এক্সাম্পল। দ্য গার্ল স্পোক এজ ইফ শি নো এভরিথিং। এখন কিন্তু এজ ইফের পূর্বে রয়েছে স্পোক। স্পোক হচ্ছে পাস্ট ফর্ম। তো এজ দ্য এজ ইফের পূর্বের অংশ যদি ভার্ব থেকে পাস্ট ফর্ম, তাহলে পরেরটি হবে পাস্ট পার্টিসিপল এবং তার পূর্বে অবশ্যই হেড ব্যবহার করতে হবে। সেজন্য নবভার্বের পাস্ট পার্টিসিপল আমরা লিখেছি নন এবং তার পূর্বে হেড লিখেছি। অর্থাৎ এজ ইফের পূর্বে যদি পাস্ট ফর্ম দ্যাট মিনস পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটি হবে পাস্ট পারফেক্ট এবং ভার্ব হবে পাস্ট পার্টিসিপল এবং তার পূর্বে হেড ব্যবহার করতে হবে। রোল নাম্বার 5। যদি এজ দ্য এজ ইফের পূর্বের বা V1 হয় তাহলে পরেরটি পাস্ট ফর্ম হবে। আমরা একটু আগে শিখেছি, কিন্তু এই পরের ভার্বটি যদি বি থাকে ব্র্যাকেটে, এটা শুধুমাত্র বি এর ক্ষেত্রে বলা হচ্ছে। তো বি বলতে তো আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, আর, বিন এগুলিকে বুঝে থাকি, কিন্তু দেখা গেল এজ ইফ অথবা এজদের পূর্বের ভার্বটি V1 আছে, মানে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, আর পরের যে ভার্বটি আছে সেখানে বি দেওয়া আছে। তাহলে বি দেওয়া থাকলে আমরা কি লিখব? বি বলতে তো এম, ইজ, আর, ওয়াজ, আর, বিনকে বুঝে থাকি, আমরা লিখব সবসময় ওয়ার। যদি আগের অংশে ভার্ব থাকে V1 প্রেজেন্ট ফর্ম, তাহলে বি এর ক্ষেত্রে দ্বিতীয় ভার্বটির যদি থাকে তখন এই বি এর ক্ষেত্রে ওয়ার ব্যবহৃত হবে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। কিন্তু যদি আগের ভার্বটি পাস্ট ফর্ম থাকে আর দ্বিতীয় ভার্বটি যদি বি হয় তাহলে লিখতে হবে হেড বিন, অর্থাৎ বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন লিখব, তার পূর্বে হেড বসাবো। এটা শুধুমাত্র বি ভার্বের ক্ষেত্রে বোঝানোর জন্য আমরা এখানে দেখালাম। এক্সাম্পল দেখি। হি স্পিক্স এজ ইফ, সে কথা বলে এমনভাবে যেন হি বি দ্য ওনার অফ দি ফার্ম, সেই খামারটির মালিক। তো এখানে এজ ইফের পূর্বে যে ভার্ব যে স্পিক্স সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে পরে তো বি আছে, তাহলে এই বি এর জায়গায় আমরা কি লিখব? বি বলতে তো এম, ইজ, আর, ওয়াজ, আর, বিন ইত্যাদি হয়, তাহলে আমরা এখন কি লিখব? আমরা লিখব ওয়ার। সেজন্য রাইট অ্যান্সার লিখে রেখেছি ওয়ার। আর একটা এক্সাম্পল দেখি। হি স্পোক এজ ইফ হি বি দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। তো এখানেও বি আছে, তো এই বি এর ক্ষেত্রে কি লিখব? দেখবো এজ ইফের পূর্বে ভার্ব কি আছে? ভার্ব আছে স্পোক পাস্ট ফর্ম, তাহলে এটা হবে পাস্ট পার্টিসিপল। বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন এবং তার পূর্বে হেড বসাতে হবে। সেজন্য রাইট অ্যান্সার হচ্ছে এখানে হেড বিন। রুল নাম্বার 6। আফটার যদি কোনো সেন্টেন্সের মধ্যেখানে থাকে তখন ওই এজ ইফের মতো করেই তার পূর্বে কি আছে, আফটারের পূর্বে কি আছে, অর্থাৎ পূর্বের বাক্যাংশের ভার্ব কোন ফর্মে আছে তার উপর ভিত্তি করে পরেরটি হবে। অর্থাৎ আফটারের পূর্বে কোন টেন্স রয়েছে তার উপর ভিত্তি করে পরের টেন্সটি হবে। অন্যভাবে বলা যায় আফটারের পরের টেন্স এটা কোন টেন্স তার উপর ভিত্তি করে তার প্রথম অংশের টেন্স হতে পারে। যেমন আফটারের পূর্বের অংশের ভার্ব যদি থাকে V1 অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে পরেরটি হবে হ্যাভ হ্যাজ V3।
আমার মনে রাখতে হবে হ্যাভ হ্যাজ বি থ্রি কোন টেন্সে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে দুইভাবে আমরা মনে রাখতে পারি, আফটার এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ভার্ব হবে ফার্স্ট পার্টিসিপল এবং তার পূর্বে হ্যাভ অথবা হ্যাজ বসবে। আমরা এক্সাম্পল দেখি। হি গোজ টু কলেজ আফটার হি ট্রাইস। হি গোজ টু কলেজ, এখানে আফটারের পূর্বে যে ভার্বটি রয়েছে সেটি হচ্ছে গো এবং প্রেজেন্ট ফর্ম। সে কলেজে যায় আফটার হি ট্রাইস, ভাত খাওয়ার পরে। তো এখানে আফটারের পূর্বে যেহেতু গোজ রয়েছে প্রেজেন্ট ফর্ম, তাহলে পরেরটি হবে হ্যাভ হ্যাজ বি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং তার পূর্বে অবশ্যই হ্যাভ হ্যাজ বসাতে হবে। তাহলে রাইট আনসার হচ্ছে হ্যাজ ইটেন, অর্থাৎ ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন হচ্ছে, আর এই হ্যাভ হ্যাজের মধ্য থেকে আমরা হ্যাজ বসালাম বিকজ এখানে হি হচ্ছে তারপর সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি তারপর সিঙ্গুলার নাম্বার বা অন্য যে কোনো তারপর সিঙ্গুলার নাম্বার যদি তাকে সাবজেক্ট, তখন আমরা এখানে হ্যাজ বসাবো, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। এখন আফটারের পূর্বে যদি পাস্ট টেন্স থাকে, অর্থাৎ পাস্ট ফর্ম থাকে ভার্বের, পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন পরেরটি কী হবে? তখন পরেরটি হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ ভার্ব রাইট হবে পাস্ট পার্টিসিপল লিখলে এবং তার পূর্বে হেড বসালে। আমরা এক্সাম্পল দেখি। হি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল আফটার হি ট্রাইস, সে ভাত খাওয়ার পরে। সে ভাত খাওয়ার পরে কলেজে গিয়েছিল। তো এইখানে আমরা আফটারের পূর্বে যেহেতু ভার্ব দেখছি পাস্ট ফর্ম ওয়েন্ট রয়েছে, অর্থাৎ আফটারের পূর্বে অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের, সেহেতু আমরা পরের ভার্বটি লিখব পাস্ট পারফেক্ট ফর্মের, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব তার পূর্বে হেড বসাবো। তো ইট ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন আর বসালাম হেড, তাহলে রাইট আনসার হচ্ছে হেড ইটেন, কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে হেড হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে দুই ভাবনা রাখতে পারি, আফটারের পূর্বেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট, অথবা আফটারের পূর্বে ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে তাহলে পরের ভার্ব আমরা হেড এবং পাস্ট পার্টিসিপল লিখব। আফটারের পূর্বের ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পরের ভার্বটি আমরা লিখব হ্যাভ হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। অন্যভাবে মনে রাখবো, আফটারের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটা হবে প্রেজেন্ট পারফেক্ট। রুল নাম্বার 7, দুটি বাক্যাংশের মধ্যখানে যদি বিফোর থাকে যার অর্থ হচ্ছে পূর্বে, তখন বিফোরের পূর্বের অংশের ভার্বের উপর নির্ভর করবে বিফোরের পরের ভার্বটি কী হবে। তাহলে বিফোরের পূর্বে যদি থাকে হ্যাড বি থ্রি, মানে হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পরেরটি হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ভার্ব হবে পাস্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিট তো ভার্ব পাস্ট ফর্মই হয় আমরা জানি। আমরা বিফোরের পূর্বের ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স বুঝবো কী করে, হেড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে, এবং অন্য ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। আমরা এক্সাম্পল দেখি। হি হ্যাড রিচড হোম বিফোর উই গো আউট, আমরা বের হওয়ার পূর্বেই তারা বাড়িতে পৌঁছেছিল। তো এখানে যেহেতু মাঝখানে বিফোর রয়েছে এবং তার পূর্বে অংশটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের, অর্থাৎ এখানে ভার্ব হেড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে, তাহলে আমরা পরের ভার্বটি লিখব সূত্র মতে পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। তাহলে এখানে গো আছে, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, সেজন্য রাইট আনসার হচ্ছে ওয়েন্ট। বি নাম্বার এক্সাম্পল। হি ট্রাইস বিফোর হি ওয়েন্ট টু কলেজ। তো এইখানে কিন্তু এখন প্রথম অংশে রাইট করতে বলা হয়েছে, তো প্রথম অংশে রাইট করতে বলা হলে দেখতে হবে বিফোরের পরের ভার্বটি কী রয়েছে। এখানে বিফোরের পরের ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তাহলে আমাদের সূত্র বলে প্রথম অংশের ভার্ব হবে হেড এবং পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের হবে। তো এখানে বিফোরের পরের অংশের ভার্ব যেহেতু ওয়েন্ট পাস্ট ফর্মে রয়েছে, তাহলে পূর্বেরটা হবে পাস্ট পারফেক্টেড টেন্সের, অর্থাৎ ভার্ব রাইট হবে হেড এবং পাস্ট পার্টিসিপল লিখলে। তাহলে ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, তারপরে বসালাম হেড, তাহলে হেড ইটেন হচ্ছে এটা রাইট আনসার। রুল 8, সিন্স। সিন্সের
প্রথম অংশের উপর নির্ভর করে দ্বিতীয় অংশের ভার্ব শুদ্ধ হয়। অর্থাৎ প্রথম অংশ যদি ভার্ব হয় পাস্ট ফর্ম, তাহলে পরেরটি হবে পাস্ট পার্টিসিপল এবং তার পূর্বে হেড বসবে। অর্থাৎ সিন্সের প্রথম অংশের ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এক্সাম্পল দেখি। মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই সি হার লাস্ট। এখানে সিন্সের প্রথম অংশে যে ভার্ব হচ্ছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের, অর্থাৎ এখানে ভার্ব আছে পাস্ট ফর্ম, তাহলে পরেরটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং তার পূর্বে হেড বসাতে হবে। তাহলে সি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন এবং আমরা বসালাম হেড, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে হেড সিন। কিন্তু সিন্সের পূর্বে যদি হ্যাভ হ্যাজ ভি3 অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অথবা ভি1 মানে প্রেজেন্ট টেন্সের হয়, প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ভার্বের ফর্ম হবে পাস্ট ফর্ম। এক্সাম্পল দেখি। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স, সিন্সের আগে এখন আছে হ্যাভ এবং পাস্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যাংশ, তাহলে পরেরটি হবে পাস্ট ফর্ম, অর্থাৎ পরের ভার্বটি পাস্ট ফর্ম হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের হবে। তাহলে সি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে সো, সেজন্য এখানে সো হচ্ছে রাইট অ্যান্সার। ইট ইজ 10 years সিন্স হি গো টু লন্ডন। 10 বছর হয়ে গিয়েছে সে লন্ডনে গিয়েছিল। তো এইখানে সিন্সের পূর্বাংশে যে ভার্ব রয়েছে ইজ, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে পরেরটি হবে পাস্ট ফর্ম। গো আছে হয়ে যাবে রাইট অ্যান্সার ওয়েন্ট। আমাদের মনে রাখতে হবে সিন্সের প্রথম অংশের বাক্যাংশে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে বুঝবো, যদি হ্যাভ হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট। অন্যভাবে মনে রাখবো, প্রথম অংশে যদি হ্যাভ হ্যাজ পাস্ট পার্টিসিপল হয়, তাহলে পরের অংশে ভার্ব হবে ভি2 মানে পাস্ট ফর্ম, অথবা যদি প্রথম অংশে থাকে ভি1 মানে প্রেজেন্ট ফর্ম, তাহলে পরেরটি হবে পাস্ট ফর্ম। রুল নাম্বার 10, সেন্টেন্সের মধ্যে যদি নট অন আর হেড দেন থাকে, নট অন আর হেড থাকলে অবশ্যই দেন থাকবে। দেনের আগে গ্যাপ আছে, পিছনে গ্যাপ আছে, অর্থাৎ দেনের আগে একটি ভার্ব থাকবে এবং পরে আরেকটি ভার্ব থাকবে। তো আগের ভার্বটি কী হবে, পরের ভার্বটি কী হবে, এটা আমরা জানবো। থাকতে পারে স্কার্সলি হেড ড্যাশ ড্যাশ হুয়েন, অর্থাৎ স্কার্সলি হেড থাকলে পরে অবশ্যই হুয়েন থাকবে। তাহলে হুয়েনের আগে একটি ভার্ব, পিছনে আরেকটি ভার্ব, অর্থাৎ দেনের মতো করেই আর কি। হার্ডলি হেড ডট ডট বিফোর, মানে হার্ডলি হেড থাকলে অবশ্যই বিফোর থাকবে, তখন এই বিফোর আগে একটি ভার্ব এবং পিছনে আরেকটি ভার্ব থাকবে। তখন আগের ভার্ব কী হবে, যে দেন হুয়েন বিফোর, তাদের আগের ভার্ব কী হবে এবং পিছনের ভার্ব কী হবে আমরা এখন জানব। তার আগে একটি স্ট্রাকচার দেখলাম, নট অন আর হেড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, প্লাস আদার ওয়ার্ডস, দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস আদার ওয়ার্ডস, ভি2 মানে হচ্ছে পাস্ট ফর্ম। তার মানে কি দাঁড়ালো, স্ট্রাকচার বলে যে নট অন আর হেড যদি শুরুতে থাকে, তাহলে এখানে দেন অবশ্যই থাকবে একটা, আগেই বলেছি নট অন আর হেড থাকলে দেন হবে। তো দেনের প্রথম অংশে বা পাস্ট পার্টিসিপল হয় এবং পরের অংশে বা ভি2 হয়, একইভাবে সবগুলার এখানে লিখে রেখেছি ভি3 মানে দেন হুয়েন বিফোর, প্রত্যেকটার প্রথম অংশের ভাব হবে ভি3 মানে পাস্ট পার্টিসিপল, তাহলে পরেরটি কী হবে, পরেরটি হবে পাস্ট ফর্ম। তাহলে খুব সহজে মনে রাখবো যে নট অন আর হেড থাকলে দেনের আগের অংশ ভার্ব হবে পাস্ট পার্টিসিপল, পরেরটি হবে ভি2। একইভাবে স্কার্সলি হেড থাকলে এখানে হুয়েন থাকবে, হুয়েনের আগের অংশ ভার্ব হবে ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পরেরটি হবে পাস্ট ফর্ম। একইভাবে হার্ডলি হেড থাকলে বিফোর অবশ্যই থাকবে, বিফোরের পূর্বে ভার্বটি হবে ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল এবং পরেরটি হবে পাস্ট ফর্ম। আমরা এক্সাম্পল দেখি। No sooner had we reached the stadium than the match start. তো এখানে no sooner had যেহেতু রয়েছে আবার দেন আছে, আমরা আগে বলেছি no sooner had থাকলে অবশ্যই দেন থাকবে, তাহলে দেনের পূর্বের ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল, পরেরটি হবে পাস্ট ফর্ম, সূত্র বলে দিচ্ছে দেনের পূর্বেরটি হবে পাস্ট পার্টিসিপল, পরেরটি হবে পাস্ট ফর্ম। তাহলে আমরা রাইট আনসারটা লিখে বলি, রিচের পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিচড
এবং স্টার্টের যেহেতু পাস্ট ফর্ম লিখতে হবে দেনের পরে একটা পাস্ট ফর্ম হয়, তাহলে স্টার্টের পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড, সেই জন্য রাইট আনসার হচ্ছে রিস্ট এবং স্টার্টেড। আরেকটা এক্সাম্পল দেখি, স্কার্সলি হেড হি সি দ্য পুলিশ হুয়েন হি রান অ্যাওয়ে। তো এখানে যেহেতু হুয়েন রয়েছে আর স্কার্সলি হেড আছে, তাহলে হুয়েন আগেরটি হবে পাস্ট পার্টিসিপল, পরেরটি হবে পাস্ট ফর্ম। তাহলে সি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, আর রানের পাস্ট ফর্ম হচ্ছে র্যান। সিন র্যান হচ্ছে রাইট আনসার। রোল নাম্বার 11, লেস্ট ডট 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 শুড প্লাস ভি1, অর্থাৎ যে সেন্টেন্সে লেস্ট থাকবে সেই সেন্টেন্সে বার প্রেজেন্ট হবে, তার পূর্বে শুড বসাতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। ইফ লেস্ট ইজ ইউজড অ্যাজ আ কনজাংশন ইন দ্য সেন্টেন্স আফটার দ্য সাবজেক্ট ইউ হ্যাভ টু ইউজ শুড প্লাস ভি1, অর্থাৎ সেন্টেন্সে যদি লেস্ট কনজাংশন হিসেবে থাকে তখন ওই সেন্টেন্স সাবজেক্টের পূর্বে শুড বসাতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ফার্স্ট ক্লোজ প্লাস লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি1, অর্থাৎ লেস্ট থাকবে মাঝখানে, তার আগে একটি অংশ থাকবে, বাক্যাংশ থাকবে, আর তার পরের যে বাক্যাংশ থাকবে সেই পরের বাক্যাংশটির ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম, তার পূর্বে শুড বসাতে হবে। এক্সাম্পলের মাধ্যমে আমার বিষয়টি ক্লিয়ার হতে পারি। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট নইলে ইউ মিস দ্য ট্রেন, তুমি ট্রেন মিস করবে। তাহলে লেস্ট যেহেতু আছে মাঝখানে, তাহলে পরের ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম, তাহলে মিস আছে মিসই থাকবে, কিন্তু তার পূর্বে অবশ্যই শুড বসাতে হবে, তাহলে রাইট আনসার হচ্ছে শুড মিস। আরেকটা এক্সাম্পল দেখি, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ ফেল ইন দ্য এক্সাম, মনোযোগ দিয়ে পড়াশোনা করো নইলে পরীক্ষায় ফেল করতে পারো। তো এখানে যেহেতু লেস্টের পরে ফেল রয়েছে, তা ফেল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম ফেল আমরা লিখলাম আর তার পূর্বে শুড বসাতে হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে লেস্টের পরের যে ভার্বটি থাকবে সেটি প্রেজেন্ট ফর্মে থাকবে, কিন্তু তার পূর্বে শুড বসাতে হবে, খুবই সহজ। রোল নাম্বার 12, সেন্টেন্সের সাবজেক্ট বা সাবজেক্টের অংশ হিসেবে ইচ, এভরি, everyone, anyone, any, many, everybody, everything, anybody, nobody, no one, nothing, anything, something, someone, one of, either, neither ইত্যাদি থাকলে ভার্বের সিঙ্গুলার হয়। অর্থাৎ এই যে শব্দগুলো বললাম ইজ থেকে নেদার পর্যন্ত, তারা সরাসরি সাবজেক্টে থাকলে অথবা সাবজেক্টের অংশ হিসেবে থাকলেও ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস বি ভেরি ব্রিলিয়ান্ট, এখানে বি ভার্বের ফর্ম লিখব। বি ভার্ব বলতে তো আমরা এম ইজ আর ওয়াজ আর বুঝে থাকি, তো আমরা এখানে কি লিখব? ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস কিন্তু প্লুরাল, এতে মনে হতে পারে তাহলে ভার্বও প্লুরাল হবে, অর্থাৎ বি এর জায়গায় আর হবে, কিন্তু যেহেতু এখানে ওয়ান রয়েছে সাবজেক্টের অংশ হিসেবে, সেহেতু এই সাবজেক্টটিটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে ভার্ব সিঙ্গুলার হবে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের মধ্যে একজন, সকল ছাত্রকে বলা হয় নাই, ছাত্রদের মধ্যে একজন, তাহলে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে ভার্ব হয় সিঙ্গুলার। তাহলে বি আছে, তার বি এর প্রেজেন্ট হচ্ছে এম ইজ আর, তাহলে আমরা এখানে লিখব ইজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এখন সরাসরি কিন্তু আবার ওয়ানও থাকতে পারে সাবজেক্ট হিসেবে, তখনও কিন্তু আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সাবজেক্ট এবং ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে আমরা সহজে মনে রাখবো, এরা যদি সাবজেক্টের অংশ হিসেবে থাকে তাহলে, অথবা সরাসরি নিজেরাই সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। আরেকটা এক্সাম্পল দেখি, ইচ অফ দি বয়েজ প্লে ক্রিকেট। ইচ অফ দি বয়েজ, বয়েজ কিন্তু প্লুরাল, দেখলে মনে হয় যে ভার্ব মনে হয় প্লুরাল হবে, কিন্তু না, এখানে যেহেতু ইচ রয়েছে এই সাবজেক্টের অংশ হিসেবে, ছেলেদের প্রত্যেকেই, সেজন্য সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট হয়ে গেল এবং ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে প্লে আছে, আমরা লিখলাম প্লে, কিন্তু যেহেতু ইচ রয়েছে তাহলে এটা সিঙ্গুলার নাম্বার হবে সাবজেক্ট, তারপর সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা এখানে ভার্বের শেষে ইয়াস যুক্ত করেছি।
রুল নাম্বার 13, একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্বের সিঙ্গুলার হয়। অর্থাৎ ডিস্টেন্স, মানি, টাইম এরপরে সিঙ্গুলার ভার্ব হয়। অর্থাৎ দূরত্ব বুঝালে টাকা, সময়বাচক শব্দ থাকলে সাবজেক্টও, তাহলে এটার ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। দূরত্ববাচক, টাকা বোঝায় যদি অর্থবাচক, সময়বাচক, টাইম মানে সময়, সময়বাচক শব্দ যদি সাবজেক্টের মধ্যে থাকে তাহলে সবসময় তারপর সিঙ্গুলার নাম হয়। দেখতে মনে হবে প্লুরাল, কিন্তু সেগুলো সিঙ্গুলার এবং ভার্বও হয় সিঙ্গুলার। প্রিভিয়াসলি 50 মাইলস বি আ লং ওয়ে, আগে 50 মাইল একটি দীর্ঘ পথ ছিল। তো এখন আমরা এখানে মাইলস কিন্তু দেখতে লাগে প্লুরাল, কিন্তু এই 50 মাইলস দ্বারা নির্দিষ্ট একটি দূরত্বকে বোঝানো হচ্ছে, সেজন্য সে তারপর সিঙ্গুলার নাম্বার এবং সেই অনুযায়ী ভার্ব হবে। তাহলে বি আছে, যেহেতু এখানে প্রিভিয়াসলি আছে সেহেতু এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভার্ব হবে পাস্ট ফর্ম। তো বি ভার্বের পাস্ট ফর্ম তো হচ্ছে ওয়াজ ওয়ার, তাহলে আমরা এখানে লিখব কি ওয়াজ, কারণ 50 মাইলস দ্বারা এখানে সিঙ্গুলার বোঝানো হয়েছে, একটি দূরত্বকে বোঝানো হয়েছে। দেখতে প্লুরাল মাইলস, কিন্তু এই মাইলস, এই 50 মাইলস দ্বারা বোঝানো হচ্ছে একটি দূরত্বকে, সেজন্য এখানে ভার্ব হয়েছে সিঙ্গুলার। আরেকটা এক্সাম্পল দেখি, 20 মাইলস বি নট আ লং ডিস্টেন্স নাও ডেজ, আজকাল 20 মাইল দূরত্ব কোনো দূরত্বই নয়। তাহলে এখানেও 20 মাইলস দেখতে লাগে প্লুরাল, কিন্তু এই 20 মাইলস দ্বারা একটি দূরত্বকে বোঝানো হয়েছে, সেজন্য সে তারপর সিঙ্গুলার নাম্বার এবং ভার্ব হয় সিঙ্গুলার। সেজন্য আমরা বি এর জায়গায় লিখেছি ইজ, কারণ নাও ডেজ আছে তো প্রেজেন্ট টেন্স, তাহলে বি প্রেজেন্ট টেন্স হলে বি মানে হচ্ছে এম ইজ আর হবে। কিন্তু যেহেতু এখানে 20 মাইলস সাবজেক্ট হিসেবে দেখতে প্লুরাল, কিন্তু একটি দূরত্বকে বোঝানো হয়েছে যেহেতু, সেজন্য সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ভার্ব লিখেছি ইজ। রুল নাম্বার 14, সাধারণত মেইন ক্লোজের ভার্বটি পাস্ট টেন্সের হলে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে প্রধান যে বাক্যাংশ তার ভার্ব যদি পাস্ট টেন্স হয়, অর্থাৎ পাস্ট ফর্ম হয়, তাহলে পরের অংশে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, যে নেক্সটের পরে বিভিন্ন সময়বাচক শব্দ রয়েছে, ডে, উইক, মান্থ, ইয়ার, সেজন্য আমরা ব্র্যাকেটে লিখে রেখেছি নেক্সট প্লাস টাইম, অর্থাৎ নেক্সটের পরে যদি সময়বাচক শব্দ থাকে তাহলে সাবজেক্টের পরে উড শুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে বিষয়টি ক্লিয়ার করে আরেকটু, যদি দেখা যায় একটি সেন্টেন্সের ভার্বের মধ্যে মেন যে বাক্যাংশ রয়েছে তার ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তাহলে অন্য ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম, কিন্তু তার পূর্বে অবশ্যই উড শুড বসাতে হবে। যদি সেন্টেন্সে দেখা যায় নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, অর্থাৎ নেক্সটের সাথে সময়বাচক শব্দের উল্লেখ থাকে। এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। রবিন সেড দ্যাট, রবিন বলল যে, হি গো হোম দ্য নেক্সট ডে, সে পরের দিন বাড়িতে যাবে। তো এখানে সেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অন্য ভার্বটির প্রেজেন্ট ফর্মে কিন্তু তার পূর্বে উড বসাতে হবে, উড অথবা শুড বসাতে হবে। যেহেতু এখানে নেক্সট ডে অর্থাৎ নেক্সটের পরে ডে রয়েছে সময়বাচক শব্দ, সেজন্য আমরা মনে রাখবো যদি নেক্সটের পরে বিভিন্ন সময়বাচক শব্দ থাকে এবং এই সেন্টেন্সের একটি ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তাহলে অন্য ভার্বটির পূর্বে উড অথবা শুড বসাতে হবে এবং ভার্বটি প্রেজেন্ট ফর্মেই থাকবে। যেমন আমরা এখানে সেট ছিল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে অন্য যে ভার্বটি হচ্ছে সেটি লিখলাম আমরা প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্মে লিখছি কিন্তু তারপরে উড বসাচ্ছি, বিকজ এখানে নেক্সটের পরে সময়বাচক শব্দ রয়েছে। আরেকটা এক্সাম্পল দেখি, শি সেড দ্যাট, সে বলল যে, শি বাই এ নিউ কার দ্য নেক্সট উইক, পরের সপ্তাহে সে একটি নতুন গাড়ি কিনবে। তো এখানে যেহেতু সেড রয়েছে পাস্ট ফর্ম, তাহলে পরের ভার্বটি বাই আছে প্রেজেন্ট ফর্ম, সেটা প্রেজেন্ট ফর্ম হবে, তবে তার পূর্বে উড অথবা শুড বসাতে হবে। রাইট আনসার লিখে রেখেছি আমরা উড বাই, বিকজ এখানে কি রয়েছে নেক্সটের পরে সময়বাচক শব্দ রয়েছে, উইক রয়েছে, উইক একটা সময়বাচক শব্দ।
রোল নাম্বার 15। রোল নাম্বার 15 আমাদেরকে বলে যে আমরা স্ট্রাকচারটা দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ভার্ব হাউ, হোয়াট, হুয়েন, হুইচ, হোয়াই, এই যে শব্দ কয়টি রয়েছে, তার পূর্বে যদি ভার্ব থাকে এবং পরেও ভার্ব থাকে, তাহলে পরের ভার্বটির পূর্বে টু ব্যবহৃত হবে, অর্থাৎ টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি বুঝে ফেলব। সীমা নোজ, এখানে হোয়াট আছে, এই হোয়াটের পূর্বে যে ভার্বটি রয়েছে সেটি হচ্ছে নোজ, এবং হোয়াটের পূর্বেই কিন্তু ভার্ব। আমাদের সূত্র বলছিল হাউ, হোয়াট, হুয়েন, হুইচ, হোয়াই, এই শব্দগুলোর পূর্বে যদি ভার্ব থাকে, এখানে ভার্ব আছে হোয়াটের পূর্বে নোজ, এবং পরেও যে ভার্বটি থাকবে সেই ভার্বটি প্রেজেন্ট হবে এবং তার পূর্বে টু ব্যবহৃত হবে। তাহলে আমরা এখানে পরের যে ভার্ব রয়েছে ডু, আমরা লিখলাম রাইট অ্যান্সার টু ডু। সীমা নোজ হোয়াট টু ডু, সীমা জানে কি করতে হবে বা কি করতে হয়, সীমা জানে কি করতে হয়। আরেকটা এক্সাম্পল দেখি। She taught me how make a cup of tea. তিনি আমাকে শেখালেন কিভাবে এক কাপ চা তৈরি করতে হয়। তো এখানে যেহেতু হাওয়ার পূর্বে একটি ভার্ব রয়েছে, তাহলে পরের ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম, কিন্তু তার পূর্বে টু বসাতে হবে। টু মেক, আচ্ছা এটা রাইট অ্যান্সার। তাহলে আমরা সহজে মনে রাখবো হাউ, হোয়াট, হুয়েন, হুইচ, হোয়াই, এই শব্দগুলোর পূর্বে যদি ভার্ব থাকে এবং পরে ভার্ব থাকে, তাহলে পরে ব্র্যাকেটের সাথে যদি তাদের সাথে যদি ব্র্যাকেটের ভার্ব থাকে, তাহলে সেই ভার্ব প্রেজেন্ট ফর্ম এবং তার পূর্বে টু বসাতে হবে। রোল নাম্বার 16। দেয়ার ইজ, ওয়াজ, হ্যাজ সিঙ্গুলার নাউন, দেয়ার আর, ওয়ার, হ্যাভ প্লুরাল নাউন। এই দেয়ারের পরে ইজ হবে না আর হবে? দেয়ারের পরে দেয়ার যদি সাবজেক্টের অংশ হিসেবে সাবজেক্ট থাকে বা সাবজেক্টের অংশ হিসেবে থাকে, তখন দেয়ারের পরে ইজ হবে না আর হবে? দেয়ারের পরে ওয়াজ হবে না ওয়ার হবে? দেয়ার পরে হ্যাজ না হ্যাভ হবে? এটা নির্ভর করে এর পরে যে নাউনটা দেওয়া থাকবে সেটার উপর। দেয়ারের পরে যদি সিঙ্গুলার নাউনটা, অর্থাৎ যে নাউনটা আছে এটা দ্বারা যদি একটি মাত্র ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে বোঝানো হয়, তাহলে কিন্তু প্রেজেন্ট টেন্স হলে ইজ হবে, পাস্ট টেন্স হলে ওয়াজ হবে, কোনো সময় হ্যাজ হতে পারে প্রেজেন্ট টেন্স হলে। আর যদি এইখানে দেয়ারের পরে আমি এখন আর, ওয়ার নাকি হ্যাভ লিখবো, এটা নির্ভর করে এর পরে যদি থাকে নাউন প্লুরাল নাম্বার। অর্থাৎ এই দেয়ারের উপর ভিত্তি করে কিন্তু ইজ আর, ওয়াজ আর এগুলো বসে না, বসে এরপরে যে নাউন রয়েছে সেই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল তার উপর ভিত্তি করে। সিঙ্গুলার হলে আমরা টেন্স অনুযায়ী ইজ, ওয়াজ, হ্যাজ বসাবো, আর প্লুরাল হলে আমরা বসাবো আর, ওয়ার, হ্যাভ। তাহলে আমরা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আরও বুঝতে খুবই সুবিধা হবে। যেমন এখানে লিখে আছে এ নাম্বারে, দেয়ার বি এ মস্ক ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি মসজিদ আছে। তো এখানে বি বলতে তো আমরা এম ইজ আর বুঝে থাকি, তো আমরা এখানে কী লিখব? দেখব যে এই এর পরে যে নাউনটি রয়েছে মস্ক, মসজিদ, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এ মস্ক, তাহলে সিঙ্গুলার, তাহলে এখানে হবে ইজ, অর্থাৎ বারবার সিঙ্গুলার হবে, আমরা লিখে রেখেছি ইজ। যদি এটা পাস্ট টেন্স হতো তাহলে আমরা লিখতাম ওয়াজ। আর একটা এক্সাম্পল দেখি, বি নাম্বার এক্সাম্পল, দেয়ার বি 2 পয়েন্টস ইন আওয়ার ভিলেজ। এখন কিন্তু এখানে 2 পয়েন্টস, অর্থাৎ এটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে এই বিটাও হয়ে যাবে প্লুরাল। তো বির প্লুরাল ফর্ম হচ্ছে আর, আমরা রাইট আনসার লিখেছি আর। তো এটা প্রেজেন্ট টেন্স হিসেবে আমরা লিখছি আর, যদি এটা পাস্ট টেন্স হতো তাহলে আমরা লিখতাম ওয়ার। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো যে দেয়ারের পরে আমি বার্ব সিঙ্গুলার প্লুরাল লিখবো, এটা নির্ভর করে এর পরে যে নাউনটা থাকবে, এটা সিঙ্গুলার হলে বার্ব সিঙ্গুলার লিখবো, এটার পরে যে নাউন থাকবে এটা যদি প্লুরাল হয় তাহলে বার্ব লিখবো প্লুরাল। রোল নাম্বার 17। হু, হুজ, হোম, হুইচ, দ্যাট, এই শব্দগুলো ফলো ওয়ান দেয়ার অনলি দেয়ার বিফোর সাবজেক্ট টু চুজ এ ভার্ব। অর্থাৎ এই যে হু, হুজ, হোম, হুইচ, হোয়াট, দ্যাট আছে, এগুলোর পরে যে ভার্বটা থাকবে সেটা কোন ফর্ম হবে? সিঙ্গুলার ফর্ম নাকি প্লুরাল? কিসে কোন ফর্ম হবে এটা নির্ভর করবে এর আগে যে সাবজেক্ট থাকবে তার উপর ভিত্তি করে। আমরা এক্সাম্পল দেখি, ইট ইজ আই
হু বি ইউর ফ্রেন্ড। তো এখানে হুর পরে বি রয়েছে, তো বি বলতে তো আমরা এম ইজ আর ওয়াজার ইত্যাদি বুঝে থাকি। প্রেজেন্ট হলে এম ইজ আর, পাস্ট হলে ওয়াজার লিখবি। কিন্তু এখন আমরা এই হুয়ের পরে কি লিখব? ইজ লিখব নাকি এম লিখব নাকি আর লিখব? এটা নির্ভর করে হুয়ের পূর্বে যে সাবজেক্ট রয়েছে, হুয়ের পূর্বে যে নাউন বা প্রনাউন থাকবে তার উপর ভিত্তি করে। তো এখানে যেহেতু আই রয়েছে সেজন্য আই এর সাথে বসে এম, তাহলে আমরা রাইট অ্যান্সার লিখলাম বি এর জায়গায় এম। বি বলতে তো এমই যার বুঝি, তো আমরা লিখব এম, যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে আই। সেটাই বলছে যদি হু, হুজ, হুম, হুইচ, দ্যাট এই শব্দগুলো থাকে, তাদের পরে যে ব্র্যাকেটে বার্ব থাকবে সেই বার্বটি হবে এই হু, হুইচ, হোয়াট, দ্যাট এর পূর্বে যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী। তো এখানে সাবজেক্ট কিন্তু ফার্স্ট পারসন আই আছে, সেজন্য আমরা জানি আই থাকলে সবসময় এম হয় প্রেজেন্ট টেন্সে, সেজন্য বি এর পরিবর্তে আমরা লিখছি এম। আর একটা এক্সাম্পল দেখি, ইট ইজ ইউ হু বি মাই ফ্রেন্ড। এখন কিন্তু এই হু এর পূর্বে রয়েছে ইউ, তাহলে ইউ অনুযায়ী এখানে বার্ব চেঞ্জ হবে। তাহলে বি আছে, বি বলতে এম ইজ আর হয়, আমরা জানি আগে বলেছি। তাহলে এখন আমরা কি লিখবো? আগেরটা যদি এম লিখেছিলাম এই কারণে, কারণ এখানে সাবজেক্ট ছিল আই। এখন কিন্তু ইউ, তাহলে ইউ এর সাথে তো এম হবে না, ইজ হবে না, তাহলে লিখবো কি? আর। সেজন্য আর হচ্ছে রাইট অ্যান্সার, আমরা এখানে লিখে রেখেছি। তাহলে আমরা মনে রাখবো এই শব্দগুলি কোনো একটি থাকলে এর পরের যে বার্ব রাইট হবে সেটা নির্ভর করে তাদের পূর্বে যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী। রোল নাম্বার 18, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারি না, যেমন ওয়াটার, এয়ার, টি, এগুলো কিন্তু আমরা গণতে পারি না। সুগার, এনভায়রনমেন্ট, ফার্নিচার, কাইন্ডনেস, রেইনফল, রেপুটেশন, উড, পেপার, গাম, কার্টেসি, আর্থ, ব্রেড, অক্সিজেন, স্মোক, বাংলা, ইংলিশ, এগুলো যদি থাকে তাহলে বার্ব হবে সিঙ্গুলার, কারণ এই সবগুলো হচ্ছে সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হয়। আনকাউন্টেবল সব কিছু সবসময় সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখি, এয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ দি এনভায়রনমেন্ট। এখানে এয়ার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বার্ব। ইয়ারের পরে যে বার্বটি ইজ লিখলাম সে হচ্ছে সিঙ্গুলার, কেন? কারণ ইয়ার হচ্ছে আনকাউন্টেবল এবং সে তারপর সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে ইজ বসেছে। এখানে আর হবে না, ইজি হবে, কারণ ইয়ার তারপর সিঙ্গুলার নাম্বার এবং আনকাউন্টেবল, ইয়ার কিন্তু কখনো গণনা করা যায় না। একইভাবে নিচের এক্সাম্পলটা, ওয়াটার প্লেস এ ভাইটাল রোল ইন এগ্রিকালচার। তো এখানে ওয়াটার হচ্ছে তারপর সিঙ্গুলার নাম্বার, এই জন্য প্লের সাথে ইয়াস যুক্ত হয়েছে। আমরা জানি সাবজেক্ট তারপর সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে বার্বের সাথে ইয়াস যুক্ত হয়, সেজন্য আমরা প্লে বার্বের সাথে ইয়াস যুক্ত করেছি। ওয়াটারও কিন্তু আনকাউন্টেবল, তাহলে আমাদের মনে রাখতে হবে আনকাউন্টেবল সাবজেক্ট হলে তারা সবসময় সিঙ্গুলার হয় এবং থার্ড পারসন হয়, সেই অনুযায়ী আমাদের বার্ব আসবে। রোল নাম্বার 19, অনেকগুলো শব্দ, কষ্ট করে মনে রাখতে হবে, এগুলো সবসময় কাজে লাগবে। পিপল, কেটল, ভেজিটেবলস, গুডস, সার্কামস্ট্যান্সেস, স্পেকটিকলস, ট্রাউজার্স, প্যান্টস, শর্টস, সিজার্স, বেঞ্চেস, ক্লথস, গুডস, হেডকোয়ার্টার্স, লো, পুলিশ, fuck, gentry, marks, pains, studies, word, out of speeds, out of sorts, letters, tongues, parts, pillars, amends, queries, manners, irons, arms, premises, years, customs, works, arms, asses, auspices, assets, annals, amends, aborigines, billiards, willows, apes, entrails, glasses, jaws, nuptials, oaths, proceeds, shares, tidings, words, etc. After these words, we have to use plural verbs. এই শব্দগুলো যদি থাকে সাবজেক্টের মধ্যে তাহলে তাদের পরের যে ভার্ব হবে সবসময় প্লুরাল হবে, বিকজ দিজ ওয়ার্ডস আর অলওয়েজ প্লুরাল, কারণ এই শব্দগুলো সবসময় প্লুরাল অর্থ মিনিশ করে। এই যে পিপল এনে ইয়াস ইউজ ইত্যাদি কিন্তু যুক্ত নাই, ইয়াস ইয়াস যুক্ত নাই কিন্তু সে প্লুরাল। ক্যাটল এস এস যুক্ত নাই কিন্তু সে প্লুরাল অলওয়েজ, এই শব্দগুলো অলওয়েজ প্লুরাল। তো সেজন্য সাবজেক্টে যদি এগুলো থাকে তাহলে ভার্ব সবসময় প্লুরাল হয়। আমরা এক্সাম্পল দেখি,
হিজ সার্কামস্টেন্সেস আর নট গুড, এই সার্কামস্টেন্স সাবজেক্টে আছে সেজন্য এখানে ভার্ব হয়েছে আর। ভেজিটেবলস অলওয়েজ প্লুরাল, সেজন্য ভার্ব এখানে প্লুরাল। কন্টেন হয়েছে যে ভেজিটেবল কিন্তু তার পার্সন, কিন্তু তবু আমরা এখানে এস যুক্ত করি না, কারণ হচ্ছে যে সে প্লুরাল। মঙ্গোলিয়ান অ্যাবরজিনিস বি নোম্যাডস, এখানে বি বলতে তেমিজ আর ওয়াজার হতে পারে। তো আমরা এই অ্যাবরজিনিস যেহেতু সবসময় প্লুরাল অর্থ মিনিং করে, সেজন্য আমরা এখানে বি এর জায়গায় লিখেছি আর। দ্য ট্রাউজার্স হি পুট অন ইয়েস্টারডে বি গুড লুকিং, তো এইখানে বি এর জায়গায় আমরা রাইট অ্যান্সারে আর লিখেছি, বিকজ এখানে সাবজেক্ট হচ্ছে কিন্তু দ্য ট্রাউজার্স। তো দ্য ট্রাউজার্স হচ্ছে প্লুরাল, সেজন্য ভার্ব এখানে বি এর জায়গায় আর লিখেছি। রোল 20, পপুলেশন, পাবলিক, ক্রাউড, আর্মি, কংগ্রেস, কমিটি, টিম, গভর্নমেন্ট, family, peer, dozen, scenery, knowledge, 100,000, furniture, machinery, information, bread, money, advice, poetry, gallows, ethics, mathematics, physics, news, electronics, dynamics, politics, gallows, statistics, economics, innings, 2/3 dollars, 2/3 miles ইত্যাদির পরে বার শেষ সিঙ্গুলার হয়, কারণ এরা দেখতে প্লুরাল হলো কিন্তু এরা অনেকগুলো আছে দেখতে প্লুরাল। এস এই যেখানে এথিক্স, গ্যালোস, ম্যাথমেটিক্স এস যুক্ত আছে, আবার অনেকগুলোতে এস যুক্ত নাই, যেমন পপুলেশন, পাবলিক। কিন্তু এই সবগুলো দ্বারাই সবসময় সিঙ্গুলার মিনিং প্রকাশ করে, অর্থাৎ এরা সাবজেক্টে থাকলে এরা হবে সিঙ্গুলার, তার পাশে সিঙ্গুলার হবে, সেই অনুযায়ী ভার্ব হবে সিঙ্গুলার। আমরা এক্সাম্পল দেখি। ইয়েল নিউজ রানস ফাস্ট, এই যে নিউজ হচ্ছে সাবজেক্ট, কিন্তু এটার সাথে এস যুক্ত রয়েছে, মনে হতে পারে প্লুরাল, কিন্তু আসলে না, সে সিঙ্গুলার, সেজন্য ভার্ব সিঙ্গুলার রয়েছে। এখানে রানস লিখেছে, এই যে রান হচ্ছে মূল শব্দ, মূল ভার্ব, তার সাথে এস যুক্ত করেছে, বিকজ এটা হচ্ছে তারপর সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ইল নিউজ। আরেকটা এক্সাম্পল দেখি। ফিজিক্স বি মাই ফেভারিট সাবজেক্ট, তো এখানে বি হচ্ছে ভার্ব, বি বলতে তেমিজ আর ওয়াজার বুঝে থাকি, তাহলে আমরা কি লিখবো? ফিজিক্স এস যুক্ত আছে, কিন্তু আসলে সে সিঙ্গুলার, ফিজিক্স দেখতে লাগে প্লুরাল, কিন্তু আসলে সে সিঙ্গুলার। ফিজিক্স দ্বারা একটি বিষয়ের নাম বোঝানো হয়, তাহলে আমরা এখানে কি লিখবো? ইজ। রাইট অ্যান্সার লিখে রেখেছি ইজ। ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। Thank you all for staying with me and watching the video.